আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য। লেখিকা নওরিন কবির তিশা। পর্ব সংখ্যা 29। ভয়েস বাই আরবি। তপ্ত রোদ্দুরে আবৃতি গোটা ধরণী, সোনালি রোদ্দুরের উষ্ণতা আভা কেটেছে ভোরের রেশ। বেলা চড়তে শুরু করেছে কর্মব্যস্ততায়। সকলে যে যার মতো বেরিয়ে পড়েছে কর্মস্থলে। এদিকে নীল মহাব্যস্ত। ব্যবসা, রাজনীতি সব মিলিয়ে বিচ্ছিরি অবস্থা তার। পূর্ব পরিকল্পনা মোতাবেক তিহু আজ ভার্সিটিতে যাবে না। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে কল্লা গলা তাদের দিন বন্ধুর গ্রুপে। সঙ্গে সঙ্গে রিসিভ করে জয়েন করলো মাহা রিশাদ দুজনেই। তিহু কাল বলে রেখেছিল যে আজ ভার্সিটি যাবে না, তাই মাহা ও রিশাদ ছুটি কাটাচ্ছে। অবশ্য আজ যে খুব বেশি গুরুত্বপূর্ণ ক্লাস ছিল তেমনটাও না, তাই ইচ্ছাকৃতভাবে অবসর নিয়েছে তিনজনে। ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে রিশাদ বলল, ওই বল, কি বলবি? তিহু ভ্রু কুঁচকে বলল, তুই এখনো ঘুমাচ্ছিস? রিশাদ আলসেতা ভেঙে বলল, কি করব, সিঙ্গেল মানুষ, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছি। দেখ সিরিয়াসলি রিশাদ, আজকে না আমাদের বেরোনোর কথা ছিল, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কেউ চেঁচিয়ে মাহার উদ্দেশ্যে বলল, আমার হয় ওকে একটা লাথি মার মাহু। মাহা আয় তুলে বলল, কুল ডাউন সুইটার, নিজের ব্রেনটাকে কাজে লাগাও। তাকে বোঝাও তুমি যেখানে আমিও ঠিক সেখানে, মানে কেউ রিশাদের কাছে নেই, থাকলেও ওর চুল একটা মাথায় থাকতো না। কেউ হুষ্টে হুষ্টে বলল, সবকটা রাজাকারের দল শালা। অতঃপর সে রিশাদের উদ্দেশ্যে বলল, তুই ঘুমা পড়ে পড়ে, একেবারে মরে যা। কয়েকদিন হলো চল্লিশই খায় না। অতঃপর সে মাহার উদ্দেশ্যে বলল, তুই কি আসবি? আর ওই শালার কথা বাদ দে, ও পড়ে পড়ে মরার মতো ঘুমাক। আমি আর আমার ননদিনীরা আসছি, তুই জলদি জলদি বের হ মাহু। ননদ মানে? এক লহমায় ঘুমুমায় রেশ কেটে গেল রিশাদের। তিহু রেগে বলল, আমার বরের বোন রাহালা, আর তুই মর, একদম আসবি না। রিশাদ চটজলদি বিছানা থেকে উঠে আলসেমা ভেঙে দ্রুত কণ্ঠে বলল, আরে তা আগে বলবি না তো ননদ আসছে, তাহলে তো আমি এক্ষুনি উঠে যেতাম। মা বিরক্ত কণ্ঠে বলল, এই তোরা দুজন বকবক কর, আমি গেলাম রেডি হতে। মাহা বেরিয়ে যেতে রিশাদ দ্রুত তিহুর উদ্দেশ্যে বলল, তুই তো আমার কলিজার বান্ধবী, রাগ করিস না আমার বান্ধবী, তো ছোট ননদটাকে নিয়ে আসিস, ঠিক আছে? তিহু ফোন কেটে দাঁতে দাঁত চেপে বলল, শালা ঢিলা ক্যারেক্টার, আসবো না, যা। আরে হারে কথাটা তো। তাকে কথা শেষ করতে না দিয়ে ফোন কেটে দিল তিহু। বিরক্তিতে মুখ কুঁচকে বলল, শালা ভণ্ড। তপ্ত দুপুরের কড়া রোদে উপেক্ষা করে তিহু, মাহার রিশাদ হাজির হলো ঢাকার অন্যতম বিলাসবহুল শপিং মল কাম ক্যাফে ব্লু হেভেনে। বিশাল আয়তনের এই ক্যাফেটি শহর জুড়ে পরিচিত তার আভিজাত্য এবং নান্দনিকতার জন্য। কাঁচের দেওয়ালে ঘেরা বিশাল বিল্ডিংটির একপাশে রয়েছে নামি দামি ব্র্যান্ডের শোরুম, আর অন্য পাশে আড্ডার জন্য মনোরম ক্যাফে। ভিতরে ঢুকে এসির হিমশীতল হাওয়া আর মৃদু মিউজিকের শব্দে তিহুর ভেতরটা উল্লাসিত হলো খানিকটা। মাহা গল্প করলেও গোমরা মুখ করে আছে রিশাদ। মাহা ইশারায় তিহুকে দেখালো রিশাদের অবস্থা। তিহু ঠোঁট চেপে হেসে রিশাদকে বলল, কি হলো, মুখ গোমরা করে আছিস কেন? তুই না আমাকে বলেছিলি তোর ননদ আসবে? তিহু সশব্দে হেসে বলল, হালার মদনা, তোকে যদি তখন ওটা না বলতাম তুই কখনো আসতি? আর জানতিসও না আজকে স্কুল ডে। তুই যার কথা বলছিস সে এমনিতেও আসতে পারতো না। রিশাদ অপর পাশ ঘুরলে মাহা আর তিহু ইচ্ছাকৃত ক্যাপাতে লাগলো তাকে। তিনটা মিলে এগিয়ে গেল শপিং কমপ্লেক্সের দিকে। ঘন্টা দুয়েক চলল ধুমধাম কেনাকাটা, জামা কাপড় থেকে শুরু করে প্রসাধনী কিছু বাদ রাখলো না ওরা। তবে কেনাকাটায় মাহা আর তিহুর হলেও শপিং ব্যাগগুলো হাতে নিয়ে নাজেহাল অবস্থা রিশাদের। কেননা ব্যাগগুলো তাকেই বহন করতে হচ্ছে। গরমে গলা শুকিয়ে কাঠ তার। হঠাৎ রিশাদ তাদের উদ্দেশ্যে বলল, চল কালনাগিনীরা, এবার অন্তত কোনো এক ক্যাফেতে গিয়ে বসি। আহ কি শান্তি, ব্যাগগুলো আমার হাতে, আর নিজেরা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যক্রমে নিস্তার পেল রিশাদ। তিহুর ফোন দিতে ড্রাইভার এসে ব্যাগগুলো নিয়ে গেল। সবাই মিলে এগিয়ে গেল ক্যাফেটেরিয়ার দিকে। বসার জায়গাগুলো বেশ প্রাইভেট এবং আরামদায়ক, কিন্তু ক্যাফের ভেতরে পা রাখতেই তিহু চোখ আটকে গেল একদম কর্নারের একটি টেবিলের দিকে। হঠাৎ করে ওর পায়ের গতি থমকে গেল। তাদের অগ্রভাগে চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছে এক অষ্টাদশী রমণী, আর তার ঠিক সম্মুখে রাউফিন ঝুঁকে বসে আছে। মেয়েটির হাতে হাত রেখে রাউফিন খুব নিবিড় মনে কথা বলছে। দূর থেকে দেখা যাচ্ছে রাউফিনের মুগ্ধ দৃষ্টি আর ঠোঁটের কোণে লেগে থাকা সার্বক্ষণিক হাসি। হঠাৎ পাশ থেকে রিশাদ বলল, আরে ওইটা রাউফিন ব্রো না? কিন্তু ওর সাথে মেয়েটা কে? তার কথায় সম্মুখে পানে চাইল মাহা।
দেখলো রাফিনের সঙ্গে তখন একটা তরুণীর এমন অবস্থা, কোনো কথা বলতে পারল না সে। হঠাৎ চোখের কোণে একরাশ বিষাদ আর অজানা অভিমান দানা বাঁধতে শুরু করলো। মুহূর্তেই ফিকে পড়ে গেল এত সমস্ত আনন্দ। অদ্ভুত নিস্তব্ধতা কণ্ঠে সে বলে উঠল, ওটা রাফিন? পাশ থেকে তিহু ভাবলেশীন ভাবে উত্তর দিল, হ্যাঁ, হয়তো আব্বার আমার বড় যার সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা চল, কাবাব মে হাড্ডি হতে হবে না, তার চেয়ে বরং আমরা অন্য ক্যাফেতে যাই। বড় যা কথাটা শ্রবণকৃত হতেই মাহার সমস্ত উত্তেজনা গায়েব হয়ে গেল মুহূর্তেই। বজ্রপাতের ন্যায় সে মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল। বড় যা মানে? এবারও হেলদোলহীন ভাবে জবাব দিল তিহু। বড় যা মানে বড় যা, মানে আমার ব্রাদারের বউ। তাকে কথা শেষ করতে না দিয়ে মাহা চিৎকার দিয়ে উঠল, ও শাট আপ স্টুপিড, জাস্ট শাট আপ দিস। কিসের স্টপ? মানুষটার কতদিন সিঙ্গেল থাকবে? হ্যাঁ, তোর জন্য কতদিন ওয়েট করবে? আর যখন ফিরে আসলো তখন তুই তাকে বারংবার রিজেক্ট করলি। তাহলে এখন যদি সে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে দোষটা কি শুধু তার? মাহা নিতে পারল না তিহুর কথাগুলো। এদিকে রাউফিন বারংবার আর চোখে মাহার দিকে তাকালেও মাহা তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে। বেশ অজ্ঞতা করছে তাকে। মাহা আর পারল না, ক্ষিপ্ত বাঘিনী ন্যায় এগিয়ে এলো এদিক ওদিক কোনো কিছু না থাকে। সোজা দুহাতে গলা আঁকড়ে ধরল রাউফিনের। তার এমন কাণ্ডে হতবাক রাউফিন সহ উপস্থিত সকলে। রাউফিন দ্রুত উঠে বলল, হোয়াট দ্য ননসেন্স মাহা, কলার ছাড়ো আমার। মাহা আরো জব্দ করে ধরল কলার, সর্বশক্তিতে ঝাঁকিয়ে বলল, ছেড়ে দেবো মানে? ছেড়ে দেবো বলায় ধরেছি নাকি? আর কি বললে? ননসেন্স? এখন তো ননসেন্স লাগবেই। রাউফিন মুখ কুঁচকে বলল, আস্তে মাহা, এটা পাবলিক প্লেস। মা দ্বিগুণ ক্ষিপ্ত কণ্ঠে বলল, তো তোর পাবলিক প্লেসের গোষ্ঠী হিলাই আগে বলে মেয়েকে। মুখ সামলাও মাহা। আর এই মেয়ে কাকে বলছো জানো? তোমার কি হয়? ও আমার বউ। তাকে কথা শেষ করতে না দিয়ে মাহা সবারটে রাউফিনের বাম গায়ে থাপ্পড় মেরে নিজেই কেঁদে দিল। ডুকরে কন্দরনত অবস্থায় বলল, সব শেষ তাই না? দুদিন পিছে পিছে ঘুরছো আর আমি পাত্তা দেয়নি দেখে সব শেষ। আর আমি সেই কিশোরী বয়সটিকে অপেক্ষার প্রহর গুনতে গুনতে একটু একটু করে নিঃশেষ হয়ে গেছি, তবু হাল ছাড়িনি। তোমার ফেরা না ফেরা, আমার সাথে দেখা না হওয়া, সবটা যদি বলি কাকতালীয় ছিল, অথচ তবুও তোমাকে খুঁজে ফিরেছে আমার মন। বৃহৎ এই ললাটে হাজারো মানবের ভিড়ে এই দেশটি শুধুমাত্র একজনকে খুঁজে বেড়িয়েছে। হৃদয় যেখানে আটকে আছে বহুকাল ধরে, অথচ তুমি। কথা বলার এক পর্যায়ে রাউফিনের বুকে আশ্রয় পড়ল মাহা। কেঁদে উঠল সশব্দে। রাউফিন দ্রুত তাকে বুকে আঁকলে বলল, বহুকাল ধরে এই হৃদয় মরুভূমি ন্যায় খাঁকা করছিল জানো। আজ তোমার বলা কথাগুলো এক পলসার বৃষ্টির ন্যায় সজীব হয়ে আসলো। মা মুখ তুলে চাইতেই রাউফিন হেসে তার ভেজা চোখ মুছিয়ে বলল, এটা সমস্তটা একটা প্ল্যান ছিল, তোমার মুখ থেকে হৃদয়ের কথাগুলো শোনার ফন্দি মাত্র। মা দ্রুত ভ্রু কুঁচকে বলল, মানে? রাউফিন হেসে ইশারা করতে গলা খাকারে দিয়ে মুখ থেকে নিকাব সারলা নাহা। হেসে বলল, কেমন দিলাম বড় বৌমনি? মাহা চূড়ান্ত বিস্মিত, অবাক কণ্ঠে বলল, নাহা তুমি? কেউ এগিয়ে এসে নাহার কাঁধে হাত রেখে বলল, ইউ আর দ্য গ্রেট ননদিনী, সুপার সুপার হয়েছে। নাহা তিহুর দিকে ফিরে দৃষ্টি বিনিময় করে হেসে উঠল। মাহা দ্রুত রাফনের থেকে সরে গিয়ে তিহুর উদ্দেশ্যে বলল, মানে এতক্ষণ নাটক করছিলি তোরা? তিহু তাকে ভুল সংশোধন করে দেওয়ার জন্য বলল, একদমই না, ইটস কল্ড ড্রামা সুইটহার্ট। নাটক বলে অসম্মান করিস না। মাহা তার দিকে তেড়ে গিয়ে বলল, ইউ। তিহু দ্রুত নাহার পিছনে লুকিয়ে পড়ল। রাফিনের উদ্দেশ্যে বলল, তোমার পাগলা প্রেমিকাকে সামলাও ব্রাদার। এত দ্রুত আমার বরকে বিপরীত দিকে ঠেলে দিতে চাচ্ছি না। এই রিশাদ, নাহা দ্রুত আয়। নাহা রিশাদের একসঙ্গে বলে উঠল, আসছি। বলে সেখান থেকে দৌড়ে পালালো সবকটা। মাহা তাদের পেছনে যেতে নিতেই রাহুল পিছন থেকে তার হাত আঁকড়ে ধরল। কোথায় পালাচ্ছ লাভলাইন? এখন থেকে তোমার স্থান আমার বাপ আসে। একদম তিরিং বিরিং করবা না। ভূত জ্বালিয়েছ আমায়। খানমহলে বিশাল অট্টালিকা আজ যেন এক নিঝুম পুরী। পরিবারের সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে শহরের বাইরে যাওয়ায় থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে চারিপাশে। হঠাৎ নিস্তব্ধতা চিরে গেটের সামনের চাকার ঘর্ষণ আর ইঞ্জিনের পরিচিত গর্জন শোনা গেল। নীল ফিরে এসেছে। কালো রঙের গাড়িটা থামতেই ড্রাইভার নিচে নেমে দ্রুত দরজা খুলে দিল। গাড়ি থেকে নামল নীল। পরনে সাদা রঙের হাতা দুটো উঠানো কনুই অব্দি শার্ট। কিছুটা কড়াক টাইপ লাগছে। সারাদিনের রাজনৈতিক সমাবেশের ধকল আর তপ্ত রোদের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট।
দরজায় নকরা করে সরাসরি ঢুকলে চাবি দিয়ে দরজা খুলে নিল নীল। চাবিটা পকেটে পুরে ধীর পায়ে ড্রয়িং রুমে ঢুকলো। তবে আজ বাড়ির ভেতরটা অন্য দিনের মতো নয়। আবছা হলদেটে আলোয় চারিপাশে এক মায়াবী রূপ ধারণ করেছে। এদিকে গেট খোলার শব্দে দ্রুত ড্রেসিং টেবিলের সম্মুখে থেকে উঠে দাঁড়ালো তিহু। সবাই গেলেও বাসায় একমাত্র রয়ে গেছে সে, কারণ একটাই, কর্মব্যস্ততার কারণ দরুন নীল যেতে পারবে না। আর যেখানে নীল নেই সেখানে কখনোই তিহু থাকতে পারে না। যদি পারে। এদিকে চলন সম্মুখে পানে। বাড়িতে একটা পরিচারিকারও দেখা মিলল না। ভ্রু কুঁচকালো নীল। সে এবার উঠে উঠতে হঠাৎ তার দৃষ্টি আটকালো সম্মুখে পানে, যেথায় দাঁড়িয়ে আছে এক রূপসী নীলাঞ্জনা। ঘন নীল রঙের শাড়ি, হাতের রেশমি চুড়ি আর অবিন্যস্ত চুলের ভাঁজে তিহুকে দেখে নীলের ক্লান্ত চোখগুলো মুহূর্তে সজীব হয়ে উঠল। বড্ড মায়াবী লাগছে তিহুকে, যেন শরতের মেঘমুক্ত আকাশে এক চিলতে নীল চাঁদ। কতক্ষণ অতিবাহিত হলো জানা নেই, তবুও নীল চেয়ে থাকলো মুগ্ধতায়। হঠাৎ তিহুর কাছাকাছি আসা আর চুরির রিনচির শব্দে ধ্যান ভাঙলো নীলের। মুগ্ধটা ঢেকে ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি যাওনি? তিহু কিছুটা লাজুক হেসে বলল, কেমন লাগছে আমার? নীল জবাব দিবে না, বরং পাশ ঘুরে দোতলার দিকে উঠে গেল। তিহু মুখ কুঁচকে কোমরে হাত দিয়ে ঘুরে দাঁড়ালো, মুখ পাকিয়ে বলল, মিস্টার গুরুগম্ভীর পলিটিশিয়ান, এত ঢং কেন হ্যাঁ আপনার? আজ যদি আপনার ঢঙে দহরহ না করেছি, আমার নামও। কথা শেষ না করেই দোতলার উদ্দেশ্যে রওনা দিল সে। কক্ষে প্রবেশ মাত্রই তিহু বুঝল নীল ওয়াশরুমে, শাওয়ার নিচ্ছে বোধহয়। ওয়াশরুমের টুপটাপ পানির শব্দ শোনা যাচ্ছে, সেটাই প্রমাণ করছে। তিহু দীর্ঘক্ষণ আয়নায় তাকিয়ে নিচের ঠোঁটে লেগে থাকা রঞ্জকটুকু একটু গাঢ় করল। মুহূর্ত কয়েকের মাঝে ওয়াশরুম থেকে বের হলো নীল। বের হতেই নীলের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে। আয়নার প্রতিফলন হচ্ছে তিহুর প্রতিচ্ছবি। সে খুব নিবিড় মনে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিচ্ছে। স্নিগ্ধ চুলের মাথা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে এক এক ফোঁটা পানি। নীলের গলার কাছে এসে থামলো, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তার সমস্ত মনোযোগ এখন ওই নীল শাড়িতে মোড়ানো রমণীটির দিকে। নীলকে বের হতে দেখে তিহু আয়নায় থেকে একটা বাঁকা হাসি দিল। হাত বাড়িয়ে কানের ঝুমকোটা একটু ঠিক করে নিতে আলতো স্বরে বলল, মিস্টার পলিটিশিয়ান, আপনার নজরটা একদম হাই ভোল্টেজ ক্যামেরার মতো। এভাবে স্ক্যান করলে তো আমি লজ্জায় লাল হয়ে যাব। কেন নিজেকে সামলাতে খুব কি কষ্ট হচ্ছে? নীল দ্রুত চোখ সরিয়ে নিল। আলমারি থেকে নিজের শার্ট নিতে তো গম্ভীর গলে বলল, সেট আপ স্টুপিড। আর তুমি এখানে কি করছো? সবার সাথে গেলে না কেন? তিহু ধীর পায়ে নীলের সামনে এসে দাঁড়ালো। শাড়ির আঁচলটা কাঁধ থেকে একটুখানি সরে গিয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সে নীলের খুব কাছে গিয়ে আদরের কণ্ঠে বলল, আমার বরটা একা বাসায় থাকবে আর আমি কিনা বাইরে ফুর্তি করব? আমি কি এতটাই খারাপ? নীল শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তিহুর গায়ে থেকে মেয়েলি পারফিউমের তীব্র সুবাস আর চুরির রিনঝিন শব্দ তার ভেতরের গাম্ভীর্যের দেওয়ালটা যেন বালির মতো ভেঙে চুরমার করে দিচ্ছে। অথচ সে তা প্রকাশ করতে পারছে না। তিহু বুঝতে পারছে নীলের অবস্থা। সে ইচ্ছে করে আরেকটু ঘনিষ্ঠ হলো নীলের। এদিকে তার এমন কাছাকাছি আসাতে বেহাল দশা নীলের। সে দাঁতে দাঁত চেপে বলল, নূর। তিহু এক পা পিছিয়ে গিয়ে খিলখিল করে হেসে উঠল। ও মা, এমন করছি কেন মিস্টার? আমাকে দেখে কি সব ক্যালকুলেশন এলোমেলো হয়ে যাচ্ছে? আপনার চোখ তো বলছে আপনার হার্টবিট বেশ ফাস্ট গতি হয়ে গেছে। যাই হোক, বলুন তো আমায় কেমন লাগছে? নীল এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। মনে মনে বলল, নীলাঞ্জনা, কিন্তু মুখে বলল, মোটেই না। সঙ্গের মতো লাগছে, যাও চেঞ্জ করে গিয়ে ঘুমাও। তিহু এবার নীলের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার দুগালে হাত রাখলো। কাজল কালো ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে বরং ঝাপটে বলল, তাই নাকি? তাহলে এমন সংসারে থাকলে যদি কেউ অমন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তাহলে আমি সর্বক্ষণিক এমন সংসারে থাকতে চাই। তিহুর এমন দৃষ্টিতে আর নিজেকে সামলাতে পারল না নীল। তিহুর কবজিটা হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে নিল। তাদের মাঝখানে দূরত্ব এখন নেই বললেই চলে। নীলের তপ্ত নিঃশ্বাস তিহুর কপালে আছড়ে পড়ছে। সে নিচু স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করছো নুল, এর ফলাফল ভালো হবে না কিন্তু। তিহু তেমনই নিবিড় চেয়ে বলল, আমি চাই সে ভয়ঙ্কর ফলাফলটা দেখতে। বাইরে তখন নিঝুম রাত। আকাশের কপালে রূপালি চাঁদের টিপ। জানলার রিমঝিম পর্দা ঠেলে এক ফলে স্নিগ্ধ জ্যোৎস্না চোরের মতো ঘরের ভেতর ঢুকছে। সেই মায়াবী আলোর মাঝে একজোড়া কপোত কপাতি। তিহুর শাড়ির ভাঁজে ভাঁজে চাঁদের আলো লুকিয়ে পড়েছে, আর নীলের চোখে খেলা করছে এক গভীর প্রশান্তির মেলার দহন। ঘরের দেওয়াল জুড়ে
তাদের ছায়া দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন দুই বিভাগী মনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এই নিবিড় রাতে। বাতাসের তোড়ে চিহু চুলের সুবাস আর রেশমি চুলের ঝিনঝিন শব্দ সেই নিস্তব্ধতাকে আরো নিবিড় করে তুলেছে। প্রকৃতির এই মোহনীয় মায়া আর হৃদয়ের অদম্য টান সব মিলেমিশে এক অলৌকিক আবেশ আচ্ছন্ন হয়ে রইল ঘরটিতে, যেখানের শব্দ আজ মৌন, কেবল অনুভূতিরা কথা বলছে নিস্তব্ধতায়। রাতের প্রহর তখন আরো গভীর হয়েছে। জানলার বাইরে রূপালি চাঁদ এখন ঠিক মাথার উপরে। ঘরের ভেতরে আধো অন্ধকার, কেবল কোণের টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দেওয়ায় ঘর জুড়ে এক মায়াবী আভা ছড়িয়ে পড়েছে। ল্যাম্পের নিচ থেকে বিচ্ছিত নীলাভন নিয়ন আলোটা তিহুর ঘুমন্ত মুখের উপর আলতো করে এসে পড়েছে। আচ্ছা, তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা। নীল ধীর পায়ে বিছানার এক পাশে এসে বসলো। তিহু অঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে ওর কপালের ওপর অভাবটা এক গোছা চুল এসে পড়েছে, যা নিয়ন আলোর ছোঁয়ায় অদ্ভুত সুন্দর লাগছে। নীল নিবিষ্ট দৃষ্টিতে এক মনে চেয়ে রইল ঘুমন্ত অপরূপার পানে। আশ্চর্যজনিত হয়ে ভাবলো, সারাদিন এই মেয়েটা কি পরিমাণ যন্ত্রণা দেয় তাকে, অথচ ঘুমের ঘোরে ওকে দেখলে মনে হয় জগতের সবচেয়ে সরল যেন ওর এই শান্ত মুখশ্রীতে লুকিয়ে আছে। তিহু সেই দুষ্টুমি ভরা কথাগুলোর চঞ্চলতা নীলের মনের গহীনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। ওর ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। নিয়ন আলস্যে মায়াবী ক্ষণে নীলের মনে হলো এই মুহূর্তটা চিরকালের জন্য স্তব্ধ হয়ে থাকুক। সে মুগ্ধ নয়নে তিহুর দিকে তাকিয়ে আনমনে নিজের অজান্তে গুনগুন করে এক সুরের রাজ্যে হারিয়ে গেল। এই মন শুধু তোমার, তুমি শুধু আমার, খুঁজে ফিরে আবারও তোমাকে বারে বার, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব। গ্রীষ্মের তপ্ত দ্বিপ্রহরে সূর্যের প্রখর তেজস্বী রশ্মি বিকিরিত হচ্ছে ধরণী জুড়ে। একটি বিশাল মঞ্চের উপর দাঁড়িয়ে উন্মাদ কণ্ঠে ভাষণ দিচ্ছে আগামী নির্বাচনের বলিষ্ঠ কাণ্ডারি ওয়াহাজ খান নীল। সম্মুখে অগণিত মানুষের উথাল জনসমুদ্র, যেন এক অনন্তহীন মহাঢল। দীর্ঘক্ষণ ধরে সে জনপদের বিভিন্ন সমস্যা ও আগামীর স্বপ্ন নিয়ে অমোঘ বক্তব্য পেশ করেছে। সে পরিধানে ধবধবে শুভ্র পাঞ্জাবি, প্রখর রৌদ্রতাপে তাহার ললাট লাল হয়ে বেয়ে নামছে বিন্দু বিন্দু জল, যা মুক্তোর ন্যায় চিকচিক করেছে। সুষ্ঠুভাবেই এতক্ষণ বক্তব্য প্রদান করছিল সে। হঠাৎ পাশে ইফাজ ফিসফিস করে কি যেন বলল তাকে, সাথে সাথেই হাতের মুষ্টি গোল হয়ে আসলো তার। শান্ত শীতল দৃষ্টিতে ফুটে উঠল আগ্নেয়গিরির উত্তাপ অগ্নিশিখা। আর এক মুহূর্ত দাঁড়ালো না নীল। সংক্ষিপ্ত দু-চারটা লাইন কথা বলে বিদায়ের ঘোষণা করল। মঞ্চ থেকে দ্রুত নেমে জনসাধারণের ভিড় এড়িয়ে দ্রুত এগিয়ে চলল সম্মুখের পানে। প্রখর রোদ পেরিয়ে তিহু আর মাহা এসে পৌঁছালো ভার্সিটিতে। কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট। রিশা দাস অনুপস্থিত, একটা ব্যক্তিগত কারণে সে আসতে পারেনি। কিন্তু মাহা তিহু ভেতরে প্রবেশ মাত্রই দেখতে পেল রেস্টুরেন্টটা প্রায় ফাঁকা। অবশ্য এই সময়টা ফাঁকা থাকারই কথা। তারাও আশেপাশে কোনো ভালো ক্যাফে পেলে সেখানেই যেত, রেস্টুরেন্টে আসতো না। যাই হোক, অবশেষে উত্তর দিকে জানলার পাশের একটা ফাঁকা টেবিলে বসলো তারা। অর্ডার করলো পছন্দের খাবার, অতঃপর গল্পে লিপ্ত হলো। তিহু ঠোঁট উল্টে নাক টেনে বলল, কি আর বলবো দুঃখের কথা বড়জা, কালকে তোদের মিল করালাম অথচ আমার। মা ভ্রু কুঁচকে বলল, ঢং করছিস কেন? কালকের প্ল্যান কাজে আসেনি, তাই তো? তিহু কাঁদো কাঁদো স্বরে বলল, আর প্ল্যান? এত কষ্ট করে সাজুগুজু করলাম, ঢং দিলাম, ট্রাস্ট মি, এত ঢং আমি জীবনও দেইনি। ইভেন কালকে আমি নিজে নিজে শাড়ি পরছিলাম, আমি শাড়িটারি পরেছি দোস্ত, নিজে নিজে, বিশ্বাস কর। মাহা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তিহু হতাশ হয়ে বলল, তারপর আর কি, শালা আনরোমান্টিক বেদা। কি বললো জানিস? কি বললো? যে দুধ গরম করে নিয়ে আসো। লাইক সিরিয়াসলি দোস্ত, আমি সাজুগুজু করলাম ওর রাগ ভাঙাতে, আর ও মদন আমায় বলে দুধ গরম করে আনতে। মাহা এবার সশব্দে হেসে উঠল। তিহু গম্ভীর দৃষ্টিতে তাকাতেই নিজেকে সামলে মাহা বলল, সরি সরি। তিহু মুখ বাঁকিয়ে বলল, হাসো হাসো, যত ইচ্ছা হাসো, রাগ করিস না সোনা। কিন্তু তারপর বল, তারপর কি হলো? তারপর আর কি, ইচ্ছা করছিল লাথি মারতে, কিন্তু নিজেকে সামলে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। মাহা এবার অনেকক্ষণ সামলে রাখা হাসিটা আর সামলে রাখতে পারল না, শব্দ করে হেসে বলল, তুই যেমন তোর বড় তেমন, আর তার রাগও তেমন। তিহু মাহা যখন এমন গল্পে মশগুল, তখন হঠাৎই সেখানে উপস্থিত হয় এক ব্যক্তি।
পোশাকে আশাকে পাশ্চাত্য ছোঁয়া, বাঙালিয়ানা ছিটে ফোঁটা নেই কোথাও, দেখতে ইউরোপিয়ানদের মতো। রমণীটি হুট করে তিহু আর মাহাস টেবিলের সম্মুখে এসে দাঁড়ালো। আলাপ জমাতে তাদের সামনে চেয়ারটি ইশারা করে বলল, ক্যানাই? তিহু আর মাহা এক ঝলক মুখ তুলে চাইল। পরক্ষণে তিহু বলল, ইয়েস শিওর। রমণীটি হেসে বসলো সেথায়। গল্পরত তিহু আর মাহার দিকে চেয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চন? তিহু ভ্রু গোটালো। মাহা বলল, ইয়েস। মেয়েটি কোনরূপ বিচলিত না হয়ে তিহুর উদ্দেশ্যে বলল, তুমি নুরাইন, তাই না? তিহু অবাক হলো। না, মেয়েটির ভাঙা ভাঙা বাংলা বলায় নয়, বরং তার নাম ধরে বলায়। সে বিস্মিত কণ্ঠে কিছু বলার আগে ঘটনা আরেকটা অঘটন ঘটল। আপদের ন্যায় সেখানে উপস্থিত হলো তিহুর জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটি, আরহাম। তাকে দেখে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো তিহু। মাহা কিছু না বুঝেই তিহুর দেখা দেখে উঠে দাঁড়ালো। বলল, কি হয়েছে? তিহু তার হাত ধরে টান দিয়ে বলল, দ্রুত চল, পরে বলছি সব। সে যখন মাহাকে নিয়ে বের হয়ে যেতে উদ্যত হয়, তখনই অপর হাতটা আঁকড়ে ধরল আরহাম। কোথায় যাচ্ছ তোতা? আরহামের এমন সম্বোধন আহার কাণ্ডে ধৈর্যের বাঁধা হারাচ্ছে তিহুর। রেগে ঝাটকা মেরে হাত সরিয়ে নিতে গেলে আরো শক্ত করে হাত আঁকড়ে ধরে আরহাম। এদিকে তাদের এমন কাণ্ডে বিস্মিত হয় মাহা। তিহু উপায়ন্ত না পেয়ে পায়ে থাকা হিলটা স্লিপ কেটে সজোরে খুঁটিয়ে দিল আরহামের পায়ে। আরহাম ব্যথায় সামান্য কুঁকড়ে উঠতেই ঝটকা মেরে নিজের হাত সরিয়ে নিল তিহু। আরহাম পর মুহূর্তেই তার হাত ধরতে যেতে তিহু অপর হাত দিয়ে সপাট একটা চড় বসালো তার শক্ত চোয়ালে। গর্জে উঠে বলল, যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস তাহলে আর কখনো এমন জানোয়ারের মতো রূপ নিয়ে আমার সামনে আসবি না। আরহাম নির্লজ্জের মতো হেসে অপর হাত দিয়ে তিহুর আরেকটা হাত আঁকড়ে ধরে বলল, তোমার কাছে নির্লজ্জ জানোয়ার পৃথিবীর নিকৃষ্ট মানুষের উপাধি নিতেও আপত্তি নেই আমার। শুধুমাত্র তোমাকে এখন আমার সাথে যেতে হবে। মাহা এবার আশ্চর্যজনিত রেশ কাটিয়ে ক্ষিপ্ত হয়ে বলল, নিয়ে যাবে মানে? কে তুই? হ্যাঁ, তোকে তো আমি। পাশ থেকে মাহা একটা কাচের গ্লাস তুলে সজোরে আঘাত করলো আরহামের মাথায়। তাৎক্ষণিক পাশ থেকে ফ্লোরা এসে আটকে ধরলো তার হাত। তিহু আরহামের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে আরহাম হতাশাগ্রস্ত সাক্ষী হয়েছে সে। তাই না চাইতেও এমন নিষিদ্ধ কাজে আরহামকে সাহায্য করতে এসেছিল সে। তবে তিহু আর মাহার এমন রণমূর্তি দেখে হতভম্ব ফ্লোরা। এদিকে কাচের কিছু অংশ আরহামের মাথার ভেতরে প্রবেশ করতে রক্তপাত হতে শুরু করলো সেখান থেকে। তবে মাহার দিকে কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে আরহাম তখন তিহুকে নিয়ে বের হয়ে যেতে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে রেস্টুরেন্টের কাচের দরজাটা প্রচণ্ড শব্দে আছাড় খেয়ে খুলে গেল। ভেতরে তড়িৎ বেগে প্রবেশ করল এক দীর্ঘদেহী মানবমূর্তি। মুহূর্তে একজোড়া শক্ত হাত আরহামের কবজি চেপে ধরল। পর মুহূর্তে কোনো কিছু বুঝে ওঠার আগেই আরহামের নাকে এসে পড়ল সজোরে ঘুষি। ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল সে। তিহু আর মাহা দুজনেই হতভম্ব হয়ে চেয়ে রইল। ঘামাক্তক ললাটে চিকচিক করছে, শিরাগুলো ফুলে উঠছে। সামনে অবস্থানরত মানুষটি আর কেউ নয়, স্বয়ং ওয়াস খান নীল। তার শুভ্র পাঞ্জাবিটা জায়গায় জায়গায় কুঁচকে গেছে। মণি দুটো যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুলে আছে। নীল একবার পিছন ফিরে তিহুর দিকে তাকালো। সেই শীতল চাহনি, অথচ তা দেখে তিহুর বুকের ভেতরটা কেঁপে উঠল। আরহাম মেঝে থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে লাগলো। কপাল বেয়ে পড়া রক্তগুলো মুছে নিয়ে বলল, শেষবারের মতো বলছি, ছেড়ে দে ওকে। নীল কোনো উত্তর দিল না। ধীর পায়ে আরহামের দিকে এগিয়ে গেল। আরহামের পাশে একটা টেবিল থেকে একটা কাচের বোতল তুলে নিয়ে ভেঙে ফেললো। সে আর্তনাদ করে নীলের দিকে তেড়ে এলো। নীল অত্যন্ত ক্ষিপ্ততার সাথে নিজেকে সরিয়ে নিয়ে আরহামের পেটে এক সজোরে লাথি বসালো। আরহাম দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা খেল। নীল এবার তার কলার চেপে ধরে দেওয়ালে বিস্তীর্ণ করে বলল, তোকে আমি শেষবার সতর্ক করেছিলাম, কিন্তু তুই সীমা লঙ্ঘন করেছিস। আমার একান্ত ব্যক্তিগত জিনিসের দিকে হাত বাড়ানোর সাহস তোকে কে দিল? নীলের প্রতিটা শব্দে যেন বজ্রপাত হচ্ছিল। তবে আরহামও দমবার পাত্র নয়। সে তার সর্বশক্তি দিয়ে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে পাল্টা আঘাত করতে চাইল। শুরু হলো এক দুর্ধর্ষ লড়াই। রেস্টুরেন্টের আসবাবপত্র উল্টে পাল্টে একাকার হয়ে গেছে। ফ্লোরা আর্তনাদ করে আরহামকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু নীলের দেহরক্ষীরা তাকে দূরে সরিয়ে দিল। নীল আজ কোনো রাজনৈতিক শিষ্টাচারের ধার ধারল না। তার প্রতিটা ঘুষিতে মিশে আছে এক প্রিয়তমাকে স্পর্শ করার চরম ক্ষোভ আর প্রতিশোধ। এক পর্যায়ে আরহামকে মেঝেতে ফেলে তার বুকের উপর চেপে বসল নীল। একের পর এক আঘাত করতে করতে গর্জন করে উঠল,
কুত্তার বাচ্চা জানোয়ার, তোর সাহস কি করে হলো আমার জিনিসের দিকে তুই হাত বাড়াস? আরহাম এখন প্রায় অচেতন, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নীল যখন শেষ আঘাতটা করতে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে তিহু এসে নীলের হাতটা শক্ত করে চেপে ধরলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছেড়ে দিন, ও মরে যাবে। ওর জন্য আপনার হাতে রক্তে রঞ্জিত করবেন না প্লিজ। তিহুর স্পর্শ পেতে নীলের টানটান হয়ে আসা পেশিগুলো যেন শীতল হয়ে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল, আরহামের কলার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে একটা রুমাল বের করে হাতের রক্ত মুছতে মুছতে নিজের দেহরক্ষীর দিকে ইশারা করলো, এই আবর্জনাটাকে এখান থেকে সরিয়ে ফেল, আর মনে রাখিস আজ থেকে এর ছায়া যেন আশেপাশে নুরাইনের না পড়ে। না হলে পরের বার আমি ওকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ফেরার কোনো পথ খোলা থাকবে না। ফুলার চটজলটি আরহামের দিকে এগিয়ে গেল, তাকে নিয়ে বের হয়ে গেল সেখান থেকে। নীল এবার তিহুর দিকে ফিরল। রোদে তপ্ত হয়ে যাওয়া তার ললাটের সেই শ্বেত বিন্দুগুলো তখনও চিকচিক করছে। তিহু হাত দিয়ে সেগুলো মুছতে যেতেই নীল তাকে বাধা দিয়ে বলল, তোমাকে আমি বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম অন্তত আমার বলা আগ পর্যন্ত বাসা থেকে বের না হতে, কিন্তু। নীল আর কিছু বলল না, হাতের কর্নিশটা আর মধ্যমা আঙুল দিয়ে সর্বোচ্চ বেগে কপাল ঘষতে থাকলো। পরক্ষণেই তীব্র বেগে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। তিহু কপালে হাত দিয়ে ধপ করে বসে পড়ল। আরহামকে হাজারটা গালি দিয়ে মাহার উদ্দেশ্যে বলল, ওই শালা হেলদা কুকুর, আজকেই আসতে হলো। মানে সামান্য রাগটা একটু ভাঙিয়েছিলাম কোনো মতে, আর শালা হেলদা কুত্তা আজকে হাজির। আল্লাহ গো। মাহা দ্রুত তিহুকে ধাক্কা দিয়ে বলল, এসব পরে ভাববি, আগে বাসায় যা বলদ, ভাইয়া অলরেডি রেগে মেগে ফায়ার হয়ে আছে। তিহুর সম্বিত ফিরল যেন। দ্রুত নীলের পিছু নিতে নিতে সে মাহাকে বিদায় জানালো। গাড়ি চলছে বেশ গতিতে। তিহু বারংবার লুকিং গ্লাসে পাশে বসা নীলের দিকে তাকালেও নীল একবারও তাকাচ্ছে না তার দিকে। তিহু এবার ড্রাইভিং সিটের কিছুটা কাছাকাছি নীলের দিকে সরে বসলো। নীল তাকে পাত্তা নিয়ে বরং গাড়ির বেগ আরো বাড়িয়ে দিল। তিহু এক প্রকার তার গা ঘেঁষিয়ে বসলো। নীল এক ঝলক আর দৃষ্টিতে তাকালো তার পানে। তিহু আরো একটু এগিয়ে এসে আলসে ছেড়ে আনমনে গেয়ে উঠল, যারা যারা ক্লোজ তো আকে চ্যাঞ্চুয়ালিয়া। গানের শেষে এসে একবার নীলের মনোভাব বুঝতে তার দিকে তাকালো তিহু। নীল এখনো ভাবলেশহীন ভঙ্গিমায় গাড়ি চালাতে ব্যস্ত। এবার সত্যি সত্যি রাগ হলো তিহুর। মুখ বাঁকিয়ে কিছুটা সরে গিয়ে অপর দিকে ফিরে চাইল। তিহু দৃষ্টি সরাতে তার দিকে তাকিয়ে মুচকি হাসল নীল। সিট খুবলে ধরা নিজের হাতটার দিকে একবার তাকিয়ে সেটা শীতলের ব্যর্থ চেষ্টা করল সে। ঘড়ির কাঁটায় 2:55। ভার্সিটি থেকে এসে দীর্ঘ এক শাওয়ার নিয়ে ওয়াশরুমে ঢুকেছে তিহু। অতিবাহিত হয়েছে প্রায় ঘন্টার বেশি। নীল এতক্ষণ সোফায় বসেছিল, ফার্স্ট এইডের কাজ করছিল। প্রবেশের সময় কেউ অনুপস্থিত না থাকায় জবাবদিহিতা করতে হয়নি, আঘাত হয়নি। হঠাৎ ভেতর থেকে ভেসে আসলো তিহুর রিনরিনে কণ্ঠস্বর, নেতা সাহেব। নীল প্রথমে ডাক না শুনলেও তিহু ফের ডাকলো, এখানে একটু আসবেন প্লিজ, আমার চুলগুলো বাজেভাবে আটকে গিয়েছে এখানে, ছাড়াতে পারছি না প্লিজ। নীল ভ্রুকুটি করে বলল, ওয়াশরুমে চুল আটকে কিভাবে? সেটা আমি কি জানি, আটকে গেছে এখানে, প্লিজ আসুন না। নীল আর দেরি করলো না, সরল মনে দ্রুত এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। দরজা আলতো আঘাত করতে সেটা নিঃশব্দে খুলে গেল। তিহু আগে থেকেই মেঝেতে সাবান দিয়ে পিছিল করে রেখেছিল। নীল ভেতরে পা রাখতে ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে পড়ল, সোজা গিয়ে আছড়ে পড়ল তিহুর উপর। তিহুর পিঠ দিয়ে বাঁধলো দেওয়ালের সাথে, আর নীল এসে পড়লো তার উপর। মুহূর্তের মধ্যে তিহু নিজের ওড়না দিয়ে নীলকে পেঁচিয়ে একদম কাছে টেনে নিল। নীলের শক্ত দুহাত তখন তিহুর কোমরে। ঠিক সেই মুহূর্তে তিহু অগোচরে হাত বাড়িয়ে ঝর্ণাটা ছেড়ে দিল। ওপর থেকে ঝরঝর করে পড়তে থাকা জলবিন্দুতে মুহূর্তে দুজন ভিজে একাকার অবস্থা। নীল হতভম্ব চোখে তাকিয়ে রইল তিহুর মায়াবী হাসির দিকে। স্নিগ্ধ চুলে জলবিন্দুগুলো হীরের মতো চিকচিক করছে। তিহু আলতো করে নীলের দু চোয়ালে হাত রেখে ডান জলে উষ্ণ এক চুমুন এঁকে বলে উঠল, ফোলা ফোলা ফর্সা গালে জ্বলেছে জল, বর্ষাকালে ফোঁটা ফোঁটা মুক্তদানা, নানা সোনা আর কাঁদে না, থাকো যদি গোমরা মুখে, কাতুকুতু দেব তোমাকে। তিহুর গান শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে নীলের ওষ্ঠধর আর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তিহুর সে গোলাপি ঠোঁটে। এক দীর্ঘ নিবিড় এবং তৃষ্ণার্ত চুম্বনে নীল যেন পৃথিবীর সমস্ত শুষ্ণতা শুষে নিল। মুহূর্তের মধ্যেই তার বলিষ্ঠ হাত দুটো দিয়ে তিহুর কোমর পেঁচিয়ে ধরল। আগাম পূর্বাভাস ছাড়াই তাকে শূন্যে তুলে নিল নীল।
ঝর্ণার জলরাশি তাদের উপর আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই কারোর। নীল আজ মন সাগরের উতাল কামনার ঢেউয়ে নিবারণে তৎপর, যেন তিহুর এত দিনের জ্বালাতনের শোধ আজকে উসুল করবে সে। এদিকে ভিজে প্রায় উন্মুক্ত হয়ে যাওয়া কোমরে নীলের এমন অবাধ্য স্পর্শে লাজুক লতার ন্যায় নুয়ে পড়ল তিহু। মেরুদণ্ড বেয়ে নামা শীতলতা গ্রাস করেছে সমগ্র দেহে। শেষমেশ তীব্র সেই অনুভূতির কাছে হার মেনে আবেশে চোখ বুজে নীলের শুভ্র পাঞ্জাবিটা খামচে ধরল সে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।